AKD Institute of Media Science and Technology, a unit of Calcutta Television Network Pvt. পশ্চিম বাংলার সর্ববৃহৎ মিডিয়া ক্যাম্পাসে 100% প্র্যাকটিক্যাল ট্রেনিং সহ চতুর্থ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত। ম্যাকাউট কোলাবোরেটেড বিভিন্ন কোর্সেস, ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশন অ্যান্ড ভিডিও এডিটিং। অ্যাডমিশনের জন্য যোগাযোগ 7605043131, 7605043132। AKD Institute of Media Science and Technology এর বিশেষ শিক্ষা অনুষ্ঠান দেখুন এবং প্রতি শনিবার সন্ধে 7টায় একমাত্র Ctvn চ্যানেলে। গুড মর্নিং, এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা এই মুহূর্তে এই সময়টা ভীষণভাবে ভাইটাল, কারণ জাস্ট ডিসেম্বর মাস, সমস্ত পরীক্ষা কিন্তু এখন অলরেডি চলছে, কারো বা হয়তো এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন চলছে। যারা ক্লাস 12 দেবে বা ক্লাস 10 দেবে তাদের কিন্তু টেস্ট এক্সাম শেষ হয়ে ফাইনালের জন্য তোমরা তৈরি হচ্ছ, তাই তো? আর এই সময়টা বারবার করেই বলছি ভীষণভাবে ভাইটাল, কারণ এই যে ক্লাসগুলো তোমরা করছো, এই ক্লাসে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তো পড়া হচ্ছেই, সঙ্গে সঙ্গে কি কি কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সবটাই কিন্তু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং লাস্ট মুহূর্তে প্রিপারেশনের জন্য একদম দারুণভাবে তৈরি থাকো। আজকে কিন্তু ইংরেজি বিষয় নিয়ে ক্লাস হবে। ক্লাস 11-এর ইংরেজির একটা কবিতা, মিটিং অ্যাট নাইট। এই কবিতাটা যারা তোমরা ক্লাস 11-এ পড়ছো অলরেডি হয়তো এটা তোমরা পড়ে নিয়েছো, তো যারা পড়ে নিয়েছো তাদের জন্য এটা একটা রিভিশন করবার জন্য একদম আইডিয়াল। তো তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করো। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রসেনজিৎ রায় স্যার, স্যারকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আর সরাসরি আমরা রয়েছি এডুকেশন অনলাইনে তোমাদের সঙ্গে, তাই এই কবিতার রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট যদি তোমাদের থাকে, ডেফিনেটলি তোমরা টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে ফোন করতে পারো। আমি মৌসুমী রয়েছি তোমাদের সঙ্গে এডুকেশন অনলাইনে। তো স্যার, শুরু করা যাক। একদম নমস্কার সকল ছাত্রছাত্রী যারা টিভি স্ক্রিনের সামনে বসে আছো, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এবার আমরা আজকে ক্লাস 11-এর যে কবিতাটা, একটা উল্লেখযোগ্য কবিতা, এই কবিতাটা রবার্ট ব্রাউনিংয়ের লেখা। রবার্ট ব্রাউনিংয়ের মিটিং অ্যাট নাইট, একটা ছোট কবিতা। এবং এই কবিতায় কবি কিভাবে তিনি তার প্রেমিকাকে সম্বোধন করছেন এবং তার জন্য কী ধরনের সিম্বল তিনি ইউজ করেছেন, আমরা এই কবিতাটা পড়লে জানতে পারবো। তা কবিতা পড়ার আগে আমরা কবি সম্বন্ধে এবং কবির এই যে রোম্যান্টিক, মানে ভিক্টোরিয়ান এজের কবি, ইনি কী ধরনের কবিতা তিনি লিখেছেন এবং সব কবিতাগুলোর মধ্যে কি তিনি কিসের ছোঁয়া তিনি দিয়েছেন, এই জিনিসগুলো তার আগে আমরা একটু জেনে নিই। হ্যাঁ, এই জানার পরে তারপরে আমরা ডিটেলসে যাব। এক্স্যাক্টলি স্যার, আমরা সবসময় কিন্তু বলি যে একটা কবিতা, ইংলিশ হোক বা বাংলা হোক, যে কোনো কবিতা পড়বার আগে কিন্তু সে কবি সম্পর্কে জানাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ কবি কোন দৃষ্টিভঙ্গি থেকে কবিতাটা লিখেছেন অনেকটা তার সম্পর্কে জানলে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। আর কবিতার মধ্যে ডেফিনেটলি একটা বার্তা থাকে, যে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় তোমাদের সামনে। সুতরাং আমরা এই কবিতাটার ক্ষেত্রেও অবশ্যই অথরের সম্পর্কে একটু জেনে নেব। একদম। রবার্ট ব্রাউনিং মে মাসের 7 তারিখ 1812 সালে ক্যামব্রোয়েলে, লন্ডনের ক্যামব্রোয়েল বলে একটা শহর আছে, বিখ্যাত শহর, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। আর এডুকেশনের মধ্যে খুব একটা তিনি ফর্মাল স্কুলিংয়ের মধ্যে তিনি ছিলেন না। কিছুটা স্কুল যে হয়নি তাও নয়, কিছুটা স্কুল তিনি করে স্কুলের প্রাইমারি এডুকেশন কমপ্লিট করেছেন। করে তারপরে যখন তিনি ইউনিভার্সিটি লেভেলে গেছেন, তখন সেখানে তিনি গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ এই জাতীয় ল্যাঙ্গুয়েজগুলো তিনি দারুণভাবে শিখেছিলেন। পরে তার বিখ্যাত যেই কাজগুলো তিনি করেছেন, আমরা ড্রামাটিক মনোলগ, এটা একটা তার উল্লেখযোগ্য কবিতার অঙ্গ। এটা তিনি ড্রামাটিক মনোলগ বলতে আমরা একটু বলে নিই যে ড্রামাটিক মনোলগ বলতে কবি নিজেই বলতেন তার ড্রামাটিক এক্সপ্রেশনের মধ্য দিয়ে তার লাভারকে উদ্দেশ্য করে, সেটা তার কবিতার মধ্যে তিনি প্রকাশ পেয়েছে। আর তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে আছে অ্যারিস্টোফেল অ্যাপোলজি, আছে পরফিরিয়াস লাভার, লাস্ট রাইড টুগেদার, এই ধরনের তার উল্লেখযোগ্য কবিতা। এবং এই মিটিং অ্যাট নাইট একটা ছোট, তার মধ্যে একটা কবিতা। পরবর্তী সময় এর সঙ্গে একটা সংযোজন হয়েছে, পার্টিং অ্যাট মর্নিং। এবারে
ফাইনালি তার মৃত্যু 1889 সালে 1889 ইতালিতে তার মৃত্যু হয়েছে ডিসেম্বর 12ই ডিসেম্বর তার মৃত্যু হয়েছে। এবারে আসি ব্রাউনিংয়ের প্রেমের কবিতা তিনি কিভাবে তার এক্সপ্রেশন করতেন। ব্রাউনিং একজন ইংরেজ কবি হয়েও তিনি তার সাহিত্য জীবনে যে রসের ছোঁয়া তিনি দিয়েছেন, তার উল্লেখযোগ্য সমস্ত কবিতা তিনি প্রেমের যে কবিতাগুলো তার যৌবনকালেই তিনি সেগুলো সম্পন্ন করেছেন। ওই একই সময় সমসাময়িক আরও দুজন কবি ছিলেন, একজন হচ্ছেন টেনিসন, আরেকজন হচ্ছেন সুইনবার্ন। এই টেনিসন এবং সুইনবার্ন যেই ধরনের কবিতাগুলো লিখতেন, বয়সের সাথে সাথে কিন্তু তারা তাদের যে কবিতার যে আঙ্গিক, কবিতার যে প্রেক্ষাপট, সেগুলো কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছেন। কিন্তু ব্রাউনিং ইজ অ্যাট স্টিক অ্যাট হিজ রোম্যান্টিসিজম অর রোম্যান্টিক পোয়েট্রি। এখানে কিন্তু তিনি মৃত্যুর শেষ দিন অবধিও তিনি এই রোম্যান্টিক কবিতা তিনি লিখে গেছেন। এটা হচ্ছে তার একটা বিশেষত্ব ওই ভিক্টোরিয়ান এজে। এইবারে আসি লাভ ইন ব্রাউনিংস পোয়েম। The most noteworthy aspect of Browning's love poem is that he never tried to defy love. ভালোবাসাকে তিনি কখনো হারাতে দেননি। Love to him was that irresistible passion and attraction between man and women. স্বাভাবিক, ভালোবাসা সমস্ত মানুষের মধ্যেও ভালোবাসা একরকমের হয়, আর স্ত্রী এবং পুরুষের মধ্যেও একটা ভালোবাসা তৈরি হয়। তিনি এই ভালোবাসাটাকেই তিনি কিন্তু দারুণভাবে একটা এক্সপ্রেশনের মধ্যে বিভিন্ন সিম্বলের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন। ব্রাউনিং হ্যাড ট্রাইড টু capture many facts of love as an exalted and passionate human emotion. Sometimes it is the normal passionate longing, sometimes it is abnormal psychological experiences. নর্মাল সাইকোলজিক্যাল এক্সপ্রেশনের মধ্যে আমরা রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার দেখতে পারবো, আর অ্যাবনর্মাল সাইকোলজিক্যাল যে লাভ সেটা কিন্তু আমরা পরফিরিয়াস লাভের মধ্যে আমরা দেখেছি। সেখানে কিন্তু তার ভালোবাসার উত্তেজনাটা এমন জায়গায় চলে গেছে, সে কখনোই তার লাভারকে চায় না যাতে অন্যের প্রতি সে অ্যাট্রাক্টেড হয়, তাই সে লাস্টে কিন্তু সেই লাভারকে গলা টিপে তাকে হত্যা করে দিয়েছিল। এটা হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজিক্যাল এক্সপ্রেশন কবির। এবারে আসি আমি কবি তার অবজেক্টিভিটি, ব্রাউনিংয়ের অবজেক্টিভিটি কি, কবিতায় ব্রাউনিং যে কবিতাগুলো লিখেছেন তার মূল অবজেক্টটা কি ছিল। দো ব্রাউনিং ওয়াজ আনসাকসেসফুল অ্যাজ এ ড্রামাটিস্ট হিসেবে তিনি কিন্তু খুব একটা সাকসেসফুল হননি। হিজ টেম্পারামেন্ট অ্যাজ এ পোয়েট রিমেইনড এসেনশিয়ালি ড্রামাটিক টিল দ্য এন্ড। শেষ পর্যন্ত অবধি তিনি তার কবিতাগুলোতে তিনি ড্রামাটিক এক্সপ্রেশন তিনি করেছেন, যেটাকে আমি বলেছিলাম ড্রামাটিক মোনোলগ। অর্থাৎ তিনি বলছেন, উল্টো দিক থেকে কোনো রকম রিয়াকশন আসছে না, একতরফাই তিনি বলে যাচ্ছেন, দ্যাট ইজ কল্ড ড্রামাটিক মোনোলগ। তো এইভাবে আর কি করেছেন, অন দ্য আদার হ্যান্ড দিস ইজ হিজ ড্রামাটিক মোনোলগ, দিস অবজেক্টিভিটি লেড হিম টু পোর্ট্রে ভেরি ফিউ অফ হিজ পোয়েমস এ ভেহিকল অফ হিজ ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ লাভ। তার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, ভালোবাসার মধ্য দিয়ে তিনি যে অভিজ্ঞতাগুলো তিনি কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন। এইবারে তিনি তার বৈবাহিক জীবনে এলিজাবেথ ব্যারেটের সঙ্গে তিনি যেভাবে সম্পর্কিত হয়েছিলেন এবং যাকে নিয়ে তার সমস্ত কবিতায় তিনি উল্লেখ করেছেন বিভিন্ন নাম দিয়ে, সেটা তার ম্যারেজ লাইফটাকে আমরা একটুখানি আলোচনা করে নিই। মিটিং অ্যাট নাইট অ্যালং উইথ দ্য সিকুয়েল পার্টিং অ্যাট মর্নিং, আমি বলেছিলাম মিটিং অ্যাট নাইট কবিতার নাম, এবং পরবর্তীকালে এটা একটা সংযোজন হয়েছিল পার্টিং অ্যাট মর্নিং। মিটিং অ্যাট নাইট রাত্রে দেখা হলো, সকালে তাকে ছেড়ে দেওয়া হলো, দ্যাট ইজ পার্টিং অ্যাট নাইট is one of those rare poems which record the personal experience of the poet as a lover. তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা এই নিয়ে তিনি তার ব্যাখ্যা করেছেন এই দুটো কবিতাতেই। পাশাপাশি he had a turbulent love affair with Elizabeth Barrett. এলিজাবেথ ব্যারেটের সঙ্গে তার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, with whom he eloped and later settled in Italy. পরে তাকে নিয়ে পালিয়ে গিয়ে ইটালিতে চলে যান পরের দিকে, এবং স্বামী স্ত্রী হিসেবে তারা সম্পর্কিত হন। সিন্স এলিজাবেথস ফাদার ইনিশিয়ালি ডিসঅ্যাপ্রুভড অফ দেয়ার রিলেশনশিপ, এলিজাবেথের বাবা কিন্তু প্রথম দিকে এই বৈবাহিক সম্পর্কটাকে থাকতে আপত্তি জানিয়েছিল, কিন্তু ব্রাউনিং মাইট হ্যাভ এক্সপিরিয়েন্সড এ clandestine meeting with his lady love. The poem faithfully records the longing, the growing excitement of lover's journey to meet his lady love. এই যে বহুদিন তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক হয়, এই সম্পর্কটা যখন
কবিতার কর্মসূত্রে বা তার বিভিন্ন কাজের মধ্যে যখন তিনি বাইরে থাকতেন, এলিজাবেথ ব্যারেট যখন আরেক জায়গায় থাকতেন, তো এই যে একটা ভালোবাসার যে দূরত্ব, এই দূরত্বটাকে তিনি কবিতার মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ করেছেন, আকুতি জানিয়েছেন যে কিভাবে তার কাছে পৌঁছানো যায়। এইবারে আসি, উনি কিন্তু একজন খুব ভালো মিউজিশিয়ান একদম ছিলেন। তাই, ভালো মিউজিশিয়ানও ছিলেন এবং বেশ কিছু মানে যত ভালো তিনি কবিতা লিখতেন তত কিন্তু উনি মিউজিকও করেছেন এবং মিউজিকও করেছেন। 5টা ল্যাঙ্গুয়েজে উনি ভীষণ পারদর্শী একদম ছিলেন। ফ্রেঞ্চ, ল্যাটিন এবং গ্রিক, এই ধরনের যে ভাষাগুলো আমি ইনিশিয়ালি বলেছিলাম, এই ভাষাগুলোর প্রতি তার একটা দক্ষতা ছিল। ঠিক। এবারে আসি কবিতার সারমর্মে, আগে সোর্স অফ দ্য টেক্সট নিয়ে একটু আলোচনা করে নিই। দ্য অরিজিনাল পোয়েম অ্যাপিয়ার্ড ইন ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স। এই অরিজিনাল যে পোয়েমটা, ড্রামাটিক রোম্যান্সেস আর লিরিক্স, এর থেকে এটা নেওয়া হয়েছে, যেটার থেকে নাইট অ্যান্ড মর্নিং ওয়ার টু সেকশন, এখানে দুটো সেকশন আছে, একটা নাইট একটা মর্নিং। আমি বলেছিলাম মিটিং অ্যাট নাইট, তারপরে হচ্ছে পার্টিং অ্যাট মর্নিং। তো দ্য পোয়েট সেপারেটেড দেম ইন্টু টু পোয়েমস, মিটিং অ্যাট নাইট অ্যান্ড পার্টিং অ্যাট মর্নিং। এই হচ্ছে কবিতার উৎস। তো আমরা যেটা মিটিং অ্যাট নাইট যে কবিতাটা আমরা পড়ছি, তার এবার সাবস্ট্যান্সেসটা আমরা একটু আলোচনা করে নিই, অর্থাৎ কী বিষয়বস্তু, তারপরে আমরা কবিতায় ডাইরেক্ট চলে যাব। ইট ইজ নাইট টাইম অ্যান্ড দ্য পোয়েট ইজ অ্যাট সি। রাত্রিকালীন, যেহেতু আমরা কবিতাটা নামই আছে, টাইটেলে আছে মিটিং অ্যাট নাইট, তাই ইট ইজ নাইট টাইম অ্যান্ড দ্য পোয়েট ইজ অ্যাট সি। কবি তখনও মাঝ সমুদ্রের মধ্যে রয়েছেন। হি ইজ হেডিং টুয়ার্ডস দ্য ব্ল্যাক ল্যান্ড ইন দ্য ডিস্টেন্স। বেশ কিছু দূরত্বে তিনি আছেন ইয়ে থেকে, মানে আইল্যান্ডের যে উপকূল, সেইখান থেকে অনেকটা দূরে তিনি রয়েছেন। দ্য পোয়েট ডেসক্রাইবস হাউ দ্য সি লুকস অ্যাট নাইট উইথ এ ইয়েলো হাফ মুন ইন দ্য স্কাই। এবং ওই যে মাঝ সমুদ্রে তিনি রয়েছেন, একটা থ্রিলিং ব্যাপার, সেখানে তিনি কি দেখছেন? দ্য পোয়েট ডেসক্রাইবস হাউ দ্য সি লুকস অ্যাট নাইট এ ইয়েলো হাফ মুন ইন দ্য স্কাই। রাতের আকাশে চাঁদ, অর্ধচন্দ্র, হলুদ রঙের বর্ণের একটা স্ফীতভাবে আকাশে রয়েছে। দেন হি টেলস আস হাউ দ্য বোট মুভস ফরওয়ার্ড আনটিল হি ক্যান পুল ইট আপ টু দ্য স্যান্ড। যতক্ষণ না তিনি নোঙর করছে, অর্থাৎ ইয়েতে আসছে, ডাঙায় আসছে, বালি থেকে টেনে 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 তাকে উঠতে হবে। এইভাবে তিনি যখন মাঝ সমুদ্র থেকে যখন ডাঙার দিকে আসছেন সেটা বলছে। দেন হি টেল আস হাউ দ্য বোট মুভস ফরওয়ার্ড আনটিল হি ক্যান পুল ইট আপ অন দ্য স্যান্ড। হি ওয়াকস এ মাইল অ্যালং দ্য বিচ। বেশ কিছু সময় ধরে বিচে ওই ইয়ে নিয়ে, বোটটাকে যখন নিয়ে আসলেন, কিছুটা হাঁটলেন। স্টেপিং অন দ্য ওয়ার্ম স্যান্ড অ্যান্ড দেন অ্যাক্রস দ্য ফিল্ডস আনটিল হি রিচেস এ ফার্ম। তখন যেই ফার্মের উদ্দেশ্যে যতক্ষণ না তিনি পৌঁছচ্ছেন, বেশ কিছুটা হেঁটে তারপরে তিনি ফার্মের মধ্যে পৌঁছবেন, এটা বেশ দূরত্ব অনেকটা। হি দেন ট্যাপস অ্যাট দ্য উইন্ডো অ্যান্ড সামওয়ান ইনসাইড লাইটস এ ম্যাচ। কিছুটা হেঁটে যখন সেই খামার বাড়ির সামনে, ফার্ম মানে খামার বাড়ি, সেই খামার বাড়ির সামনে যখন গেলেন, দেখছে একটু আলো জ্বলে উঠছে, ভেতর থেকে কেউ যেন একটা ক্ষীণ আলো মানে জ্বালাচ্ছে। দ্য পোয়েট দেন গোজ অন এ ডেসক্রাইব হাউ overwhelmed he feels by a beating of and his lover's heart as they reunite. সেই ঘরে, সেই খামার বাড়িতে তার মানে লাভার রয়েছে, সেখানে যখন আলো জ্বলে উঠল, তার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেল যে এখন তারা ইউনাইট হবে, তারা এখন একত্রিত হবে। দিস ইজ এ সিম্পল লাভ পোয়েম বাট দেয়ার ইজ এ প্রেসিং সেন্স অফ আর্জেন্সি ইন ইট। এই মিটিং অ্যাট নাইট, এই যে একটা আর্জেন্সি নিয়ে কবি কোথা থেকে মাঝ সমুদ্র পার হয়ে তিনি একটা খামার বাড়িতে কয়েক মাইল তিনি বিচের মধ্যে হেঁটে এই খামার বাড়িতে প্রবেশ করলেন। দিস ইজ আ ভেরি ভেরি romanticism. This is a very an urgency to meet with his lady love. This is simple love poem and there is a pressing sense of urgency in it. There is always a sense of forward momentum, a sense of constantly moving forward as the poet travels to see his loved one. He stops briefly to describe the sea at night and the warm sands of beach. These animals lend a certain magic and mystery to the atmosphere. এত সুন্দর অ্যাটমসফিয়ার, আকাশে তারা, আকাশে চন্দ্র,
সমস্ত কিছু রয়েছে, এবং এই খামার বাড়িতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও একটা আলাদা কিন্তু থ্রিলিং তার মধ্যে তৈরি হয়েছে। দ্য নাইট অলসো অ্যাডস টু এ সেন্স অফ সিক্রেসি। এর মধ্যে এই নাইটের এই রাত্রটার মধ্যে একটা কিন্তু রহস্যজনকভাবে একটা গোপনীয়তাও রয়েছে। দ্য পোয়েট ইজ ভিজিটিং হিজ বিলাভেড আন্ডার দ্য কভার অফ নাইট। এই রাত্রে তিনি কিভাবে তার লেডি লাভকে তার নিজস্ব ভালোবাসা নিবেদন করবেন, এই সমস্ত বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে। এবারে আসি আমরা কবিতাটাতে। কবিতাটা এবার আমি লাইন বাই লাইন পড়ব, তার মিনিং উচ্চারণগুলো একটুখানি ভালো করে অবজার্ভ করবে, এবং তার মিনিংও আমি প্রত্যেকটা লাইন অনুযায়ী বলবো। কবিতাটা তার আগে একটা কথা একটু জিজ্ঞাসা করে নি, যে এই যে কবিতা থেকে কি ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা, মানে কত নাম্বারের কোয়েশ্চেন আসার সম্ভাবনা? এখানে শর্ট টাইম মাল্টিপল চয়েসের, এখন 11 এবং 12 যে কোশ্চেন প্যাটার্নসগুলো হয়েছে সেটা তো অবজেক্টিভ টাইপ। প্রথমে আছে এমসিকিউ প্যাটার্ন। এমসিকিউ প্যাটার্নে কিছু ইয়ে থাকবে, মানে অল্টারনেটিভ ওয়েতে কিছু আনসার থাকবে, সেভাবে কিছু দিতে হবে, কোনটা ঠিক দিতে হলো। কিছু থাকছে ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন, আর কিছু থাকছে 10 ওয়ার্ডসের মধ্যে সে আনসারটা লিখতে হবে, আর একটা থাকবে 4 নম্বরে, সেখানে 30 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। একটা হচ্ছে মাল্টিপল চয়েস 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4 এবং 5। এই 1, 2 এবং 4 অর 5, এই যে মার্কসের যে প্যাটার্ন, এই 3 ধরনের কোশ্চেন আমরা কিন্তু যেমনি প্রোজেও দেখতে পারবো, ঠিক পোয়েট্রিতেও দেখতে পারবো। ঠিক এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্ন। এবারে আসি মিটিং অ্যাট নাইটের কবিতাটা, আমি ডাইরেক্ট চলে আসছি। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, ধূসর সাগর আর দীর্ঘ কৃষ্ণ স্থলভূমি। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, আর অর্ধচন্দ্র পীত এবং বিশাল ও নমিত। মানে চাঁদটাকে দেখা যাচ্ছে বিশাল আকার, কিন্তু মনে হচ্ছে যেন ঝুঁকে রয়েছে কিছুটা, হলুদ বর্ণের, পীত মানে হলুদ বর্ণের আর কি। অ্যান্ড দ্য স্টার্টলড লিটলস ওয়েভস দ্যাট লিভ, আর কি হচ্ছে কিছু তরঙ্গ, মানে সমুদ্রের যেরকম হালকা মৃদুমন্দ ঢেউ, যখন আমরা ইয়ের কাছে চলে আসি, উপকূলের কাছে, তখন কিছুটা যেন তরঙ্গ, মানে অল্প তরঙ্গ সমুদ্রের মধ্যে উদ্বেলিত হয়। ইন ফায়ার্স রিংলেটস ফ্রম দেয়ার স্নিপ, আর কি বলছে, নিদ্রার আসঙ্গ থেকে আগ্নেয় বলয়, মানে হচ্ছে রিংলেটস, যেটাকে বলা হচ্ছে আগ্নেয় বলয়। আর অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং গ্রাউন্ড, যখন সেখানে পৌঁছে যাই মোহনায় গলুইটিকে, মানে যেই নৌকোটাতে তিনি আসছেন সেটা একটু ঠেলে ঠেলে বিচের কাছে নিয়ে আসছে। কবির এটা তার ভালোবাসার মানুষটার কাছে যাওয়ার জন্য তার এত কষ্ট, সে ওই নৌকো থেকে, তখন পুরোটা যেহেতু বালির কাছে আসলে তো আর নৌকো খুব একটা টানা যাবে না, জলে যেহেতু নৌকোটা খুব স্বাভাবিকভাবেই চলবে, যখনই ওখানে আসবে তখন উনি নৌকো থেকে নেমে ওটাকে ঠেলতে ঠেলতে বিচের মধ্য থেকে অনেকটা ঠেলে ঠেলে নিয়ে আসছে বিচের কাছে। অ্যান্ড কোয়েন্স ইটস স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড, ওই যে ভিজে যে বালি, হ্যাঁ, সেই বালির মধ্যে আস্তে 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 তিনি বেশ কিছু গতি, তো নৌকো যখন বালির দিকে আসবে গতি অবশ্যই কমে যাবে, সেটাকে তখন তিনি ঠেলে ঠেলে ওই জায়গায় নিয়ে আসছেন। দেন এ মাইল অফ ওয়ার সি সেন্টেড বিচ, তারপর কি হলো, মাইলব্যাপী উষ্ণ সমুদ্রগন্ধি সৈকত, মানে সৈকত মানে বিচ আর কি, যেই বিচের মধ্যে আমরা বালির একটা সুন্দর গন্ধ আমরা পাবো। কবি প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণভাবে মানে ব্যাখ্যা করেছেন, যে এই যে সুগন্ধি বীচ, হ্যাঁ, এই বীচের মধ্যে তিনি এটা পাচ্ছেন যখন এই নৌকোটা সেই জায়গায় যখন আসলো। থ্রি ফিল্ডস টু ক্রস স্টিল আ ফর্ম অ্যাপিয়ার্স, তারপরে এইটা 3টে প্রান্তর, মানে যখন তিনি নৌকোটাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যখন তিনি 3টে প্রান্তর তিনি পার হলেন, 3টে ধূসর প্রান্তর তিনি পার হলেন, তাহলে কতটা পথ তাকে হাঁটতে হচ্ছে। এ টপ অ্যাট দ্য পেইন দ্য কুইক শার্প স্ক্র্যাচ, তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা জানলার সার্সিতে একটা মৃদু ঘর্ষণ তৈরি হলো, যে যেই খামার বাড়ির কাছাকাছি তিনি যে আসছেন এটা তিনি এবার উপলব্ধি করতে পারছেন। অ্যান্ড ব্লু স্পার্টস অফ এ লাইটেড ম্যাচ, আর সেইখান থেকেই তখন দেখা গেল যে
আগুনের শিখা মানে একটা প্রজ্বলিত হলো, একটা শিখা যেন সেই জানলার ইয়ে থেকে দেখা যাচ্ছে ওই খামার বাড়িতে। অ্যান্ড আর ভয়েস লেস লাইট থ্রু ইট জয়েস অ্যান্ড ফিয়ার্স, অস্ফুষ্ট স্বর, এক মৃদুমন্দ এক আনন্দ মানে যেন তার ওইখান থেকে যেন ভেসে আসছে। অ্যান্ড দ্য দেন টু হার বিটিং ইট টু ইচ, তখন যেন হার্টবিটটা ওইখানে যে বাস করছে তার হার্টবিট এবং যে লেখক তার হার্টবিটের মধ্যে একটা কম্পন অনুভূত হচ্ছে। এই হলো আমাদের কবিতা। কবিতাতে প্রথম স্ট্যাঞ্জাতে যেটা বলছে, ধূসর রঙের সাগর, কালো লম্বা ডাঙা, অবশ্য আকাশের নিচে ওঠা হলুদ রঙের আধখানা চাঁদ, আর যখন আমি ধাক্কা দেওয়া নৌকার গলুইটা খড়ির নরম বালিতে ঠেলে দিয়ে নৌকার গতিটাকে রোধ করলাম, তখন ছোট ছোট ঢেউগুলো আগুনের বলয় তৈরি করে ঘুম থেকে লাফ দিয়ে জেগে উঠল। যেন মনে হচ্ছে এতক্ষণ যেন সমস্তটাই নিস্তেজ ছিল, কবির ওই বিচে আসার পরে সমস্ত কিছু যেন আস্তে আস্তে যেন উদ্ভাসিত হলো, আনন্দে উদ্বেলিত হলো। তারপর 1 মাইল সমুদ্রের গন্ধমাখা সমুদ্রবেলা, 3টে মাঠ পার করে দেওয়া খামার বাড়ি। তারপরে কবি যখন এইভাবে এগোতে বেশ কয়েক মাইল গন্ধমাখা সমুদ্রের বিচের মধ্য দিয়ে পার হতে হতে যখন 3টে প্রান্তর তিনি পার করলেন, সেই খামার বাড়ির কাছে এসে পৌঁছলেন। জানলার শার্সিতে একটা মৃদু টোকা যেন পাওয়া গেল এবং তার তীক্ষ্ণ ঘর্ষণের মধ্যে মানে ওই যে লেখক যে আসছেন তার অনুভূতি কিন্তু তার লাভার তিনি পেয়ে গেছিল। এবং তখন সেখানে আলো জ্বালানোর জন্য একটা জ্বলন্ত দেশলাই কাঠির নীল শিখা প্রজ্বলিত হলো। আর আনন্দ ও ভয় মেশা, আনন্দ এবং ভয়, ভয় মানে এরকম একটা নির্জন দ্বীপ, সেখানে একটা খামার বাড়ি, এখানে হচ্ছে ভয়, আর আনন্দ হচ্ছে দুজনের সঙ্গে কতদিন বাদে তারা মিট করছে, এটা হচ্ছে আনন্দ। তাই আনন্দ এবং ভয় দুটোই কিন্তু কাজ করছে এই মৃদু কণ্ঠস্বর, যা পরস্পরের জন্য স্পন্দিত দুটি হৃদয়ের ধ্বনির চেয়েও আরও কত ক্ষীণ, আরও অনেক ক্ষীণ। তাই যেন মনে হচ্ছে ভয়টাকে তারা খুব অল্প জায়গায় মানে ক্ষীণ মানে দুর্বল করে দিচ্ছে, সেখানে কিন্তু আনন্দের মাত্রাটাই কিন্তু সেখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই হলো আমাদের কবিতার বিষয়। এবারে আমরা কিছু কিছু ওয়ার্ড মিনিং পড়বো, তারপরে আমরা কিছু কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করে নেব। তা প্রথমে আমি যে ওয়ার্ড মিনিংগুলো লিখছি সেই ওয়ার্ড মিনিংগুলো তোমরা একটু লেখার চেষ্টা করো। প্রথম মিনিং হচ্ছে, দেখো, গ্রে, GR, গ্রে। গ্রে মানে হচ্ছে ধূসর, বাংলার যার মিনিং, অ্যান্ড ইন্টারমিডিয়েট কালার বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড ইন্টারমিডিয়েট কালার বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে না কালো না সাদা, এর মাঝামাঝিকে বলছে অ্যান ইন্টারমিডিয়েট কালার, সেটাকে বলছি আমরা ধূসর। ক্লিয়ার? পরের মিনিংটা দেখো যেটা আসছে, স্টার্টলড। কি হলো? আপনি বলতে থাকুন। তারপরে হচ্ছে স্টার্টলড। স্টার্টলড মানে হচ্ছে আমরা জানি চমকিত হওয়া। পেনটার মধ্যে যেন প্রেস না পড়ে। স্টার্টলড, স্টার্টলড মানে হচ্ছে চমকিত হওয়া, দ্যাট মিনস ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে ভীত হওয়া বা চমকিত হওয়া, চমকে যাওয়া। ওয়েভস, ওয়েভস মানে ঢেউ, এটা আর কিছু বললাম না, ইংলিশ মিনিং আর লিখলাম না। লিপ, লিপ মানে স্প্রিং মানে জাম্প দেওয়া, LEAP, লিপ মানে জাম্প। তারপরে হচ্ছে রিংলেটস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যান্ড ভেরি আনকমন ওয়ার্ড, রিংলেটস। রিংলেটস, রিংলেটস মানে কি বললাম? আগুনের বলয়, ছোট ছোট পাক বা কুঞ্জ বলো, স্মল রিংস অফ সার্কেলস। এই ধরনের ওয়ার্ডস গুলো করলে কিন্তু ওদের স্টক অফ ওয়ার্ডসটাও বাড়বে, এবং এই যে আনকমন টাইপ অফ ওয়ার্ডস এগুলো কিন্তু রাইটিং এর ক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগে। রাইটিং এর ক্ষেত্রে যখন তোমরা কিছু লিখবে সেক্ষেত্রে যে কোনো ওয়ার্ডের যদি একটা সাইড বাই সাইড তোমরা মিনিং তোমরা জানতে পারো, দ্যাট মিনস তোমাদের স্টক অফ ওয়ার্ডটা অবশ্যই বাড়বে
রাইটিং স্কিলে বিশেষ করে তোমরা যখন এখানে একটা রিপোর্টিং করবে বা একটা লেটার লিখবে বা প্যারাগ্রাফ লিখবে, যেটাই লেখো না কেন, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদেরকে ইউজ করতে সাহায্য করবে। এক্স্যাক্টলি। আর সবসময় বলা হয় যে এমনি নর্মালি তো সবাই একটা কমন প্রসেসে লেখে এবং একই রকম ধাঁচে লেখা থাকে, তো একটু যদি একটু ডিফারেন্ট তোমরা করতে চাও, কারণ এক্সামিনারের সামনে তোমাদের খাতাটাই তো তোমাদের রিপ্রেজেন্টেটিভ, তো সুতরাং তোমরা যদি একটু ডিফারেন্ট ভাবে লিখতে চাও, এই ধরনের বিভিন্ন যে পোয়েমসগুলো রয়েছে বা যেগুলো স্টোরিগুলো রয়েছে, সেগুলো থেকে যে ওয়ার্ডসগুলো তোমরা পাচ্ছ, সেগুলো দিয়ে কিন্তু তোমরা লিখতে পারো ওগুলো। তবে ডেফিনেটলি সেটা করবার আগে কিন্তু একটু কারেকশন করে দেখে নেওয়াটা বেটার। মানে পরীক্ষা হলে কি কোনো এক্সপেরিমেন্ট করবার কোনো জায়গা না, কিন্তু সেটা নেই। তোমরা যখন এই ওয়ার্ডগুলো শিখবে, পাশাপাশি এই ওয়ার্ডগুলো দিয়ে বাড়িতে কিছু মেকিং সেন্টেন্স প্র্যাকটিস করবে। মেকিং সেন্টেন্স প্র্যাকটিস করলে কি হবে, তোমরা তাহলে সেন্টেন্সের ব্যবহারটাও জেনে গেলে, সেই ওয়ার্ড, নতুন ওয়ার্ডটা, তাহলে তোমাদের ক্ষেত্রে সেই ওটা ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। ঠিক এরকমভাবে নেক্সট ওয়ার্ডে যেটা আসছি আমরা, প্রাও। প্রাও মানে হচ্ছে নৌকার অগ্রভাগ। মানে নৌকো তো তোমরা দেখেছো, তার মাথা একটা থাকে যেটাকে বলি মাস্তুল, আর হচ্ছে পশ্চাৎ ভাগ। তা প্রাও কথাটা হচ্ছে যেটা, যে মানে মাস্তুল যে জায়গাটাকে বলছি, নৌকার অগ্রভাগ, যা বলে গলুই। দ্য পয়েন্টেড ফোর পার্ট অফ এ বোট। দ্য পয়েন্টেড ফোর পার্ট, ফোর মানে আগে, FORE, ফোর পার্ট অফ এ বোট। এই হয়ে গেল এক ইয়ে। এরপরে আর লাস্ট একটা ইয়েতে আসছি, স্ট্যাঞ্জা 1 এর মধ্যে আর লাস্ট একটা ওয়ার্ড রয়েছে, আনকমন ওয়ার্ড, যেটার মিনস হচ্ছে স্লাশি। SLUSHY, স্লাশি। SLUSHY, স্লাশি। স্লাশি মানে হচ্ছে ভিজে বা নরম, যার ইংলিশ মিনিং হচ্ছে পালপি বা মাসি। PULPY, পালপি বা মাসি, MUSHY। এই হলো আমাদের এই ওয়ার্ড মিনিংগুলো স্ট্যাঞ্জা 1 এর ক্ষেত্রে। এবার আমরা স্ট্যাঞ্জা 2-তে যাচ্ছি। স্ট্যাঞ্জা 2 এর প্রথম মিনিং হচ্ছে, দেখো, মাইল আছে। মাইল তোমাদের খুব একটা অসুবিধা করবে না। মাইল মানে হচ্ছে, তো জানো, পথ মাপার ক্ষেত্রে আমরা মাইল, কিলোমিটার এগুলো ব্যবহার করি, সেই হিসেবে মাইল। নেক্সট যেটা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ম, মানে উষ্ণ বা আন্তরিক। ওয়ার্ম, ওয়ার্ম ওয়েলকাম, শুনেছো নিশ্চয়ই কথাগুলো। ওয়ার্ম মানে উষ্ণ অভিনন্দন, ওয়ার্ম ওয়েলকাম। দ্যাট মিনস প্লেজেন্ট বা ফ্রেন্ডলি। আচ্ছা, ফ্রেন্ডলি। তারপরে আছে সি সেন্টেড, খুব সুন্দর কথা, নমিনাল কম্পাউন্ড, SCENTED। সেন্ট মানে তো জানো সুগন্ধি, আর সি সেন্টেড মানে হচ্ছে, দেখো খুব সুন্দর কথা, সমুদ্রের গন্ধযুক্ত। মানে সমুদ্রের নোনা জলের একটা আলাদা যেন গন্ধ, কবি এখানে সেটা ব্যবহার করেছেন। হ্যাভিং দ্য স্মেল অফ দ্য সি। স্মেল অফ দ্য সি, সি সেন্টেড। এরপরে বিচ কথাটাও জানো তোমরা, এগুলোর দরকার নেই। বিচ, ক্রস, অতিক্রম করা। যেগুলো একটু আনকমন ওয়ার্ড আমি বলে দিচ্ছি। ট্যাপ। ট্যাপ মানে হচ্ছে এই যে TAP, ট্যাপ। ট্যাপ মানে হচ্ছে মৃদু একটা আঘাত, হ্যাঁ, একটা হালকা টাচ করা, টোকা দেওয়া। হ্যাঁ, এ কুইক লাইট ব্লো অর ইট সাউন্ড, হতে এ লিটল সাউন্ড। ট্যাপ। এরপরে আসছি যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে স্পার্ট, SPURT, স্পার্ট, আকস্মিক স্ফুরণ, SPURT। স্পার্ট, আকস্মিক স্ফুরণ মানে হচ্ছে একটা হঠাৎ করে লাইটের কিছু একটা জ্বলে উঠলো। এ সাডেন ফ্লাশ অফ স্পার্ক, এ সাডেন ফ্লাশ অর স্পার্ক। এই হচ্ছে আমাদের দুটো ছোট মানে স্ট্যাঞ্জা, একেবারেই মানে জাস্ট বলতে পারো প্রায় 8 লাইন 9 লাইনের কবিতা। ক লাইন হবে? 1 2 3 4 5 6 আর 1 2 3 4 5 6, 12 লাইনের কবিতা। তো 12 লাইনের কবিতার মধ্যে এই হচ্ছে মোটামুটিভাবে কিছু আনকমন ওয়ার্ড তোমাদের বললাম। তো এই ওয়ার্ডগুলো
তোমরা মোটামুটিভাবে কবিতা পড়ার সময় এগুলোকে তোমরা একটুখানি মাথায় রাখবে আর কি। এবারে আসি কিছু দেখো অ্যানোটেশন। সেই অ্যানোটেশনগুলো মানে হচ্ছে তোমাদের কিছু এক্সপ্লেনেশন কিছু থাকতে পারে। সেই এক্সপ্লেনেশনের মধ্যে যেমন ধরো দ্য গ্রে সি লার্জ অ্যান্ড লো, দ্য গ্রে সি ডট ডট দিয়ে লার্জ অ্যান্ড লো। এই যে এই কথাটা, এটাকে আমরা কি বলতে যাচ্ছি? কবি এখানে বিশাল সাগর, স্থলভাগের অস্পষ্ট রেখা এবং বড় অর্ধচন্দ্র নিয়ে এক বিশাল নিসর্গ চিত্র অঙ্কন করেছেন। বেশ ভালো কথা। তাহলে এখানে কি বলতে চাইছেন কবি? যে এই ধূসর থেকে কালো, এবং দেখো দ্য ট্রানজিশন অফ কালার ফ্রম গ্রে টু ব্ল্যাক, দ্য ট্রানজিশন অফ কালার from grey to black and then to the yellow is suggestive. এই কালারটা মানে আমরা সমুদ্রের যে কালার, ধূসর বর্ণের যে কালার, সেটা থেকে আমরা যখন মানে রাত্রের অন্ধকারে এটাকে পুরোপুরিভাবে কালো মনে হচ্ছে, আর হচ্ছে হলুদ বর্ণের উপরে যে চাঁদের যে আলোটা সেটা হচ্ছে ইয়েলো, এটা কিন্তু এতটাই সাজেস্টিভ, ইট গিভস হিম এ ট্রানজিশন ফ্রম ডাল শেডস of grey and hazy black bright yellow. Metaphorically, the change indicates the change of love minds. এই যে কালারটাকে চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা বললাম দ্য গ্রে সি লার্জ অ্যান্ড লো, এই যে কালার চেঞ্জিং হচ্ছে অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য পোয়েম, দ্যাট মিনস দ্য পোয়েট ইজ আর্জেস হিজ মাইন্ড টু দ্য ট্র্যাঙ্কুইলিটি, টু দ্য এক্সাইটমেন্ট। অর্থাৎ কবি যে শান্ত মনোভাব নিয়ে যে কবি বেরিয়েছিলেন, কিন্তু যখনই তিনি তার লাভারের বাড়ির কাছাকাছি তিনি এসে পৌঁছলেন বা সেরকম একটা পজিশনে তিনি যখন আসলেন, দ্যাট মিনস হি বিকামস এক্সাইটেড, এবং তিনি এবার ভাবছেন এইবারে আমাদের সাক্ষাৎ হবে, দ্যাট ইজ তিনি কিন্তু এক্সাইটেড। তার মানে কালারটাও কিন্তু তখন চেঞ্জ হচ্ছে, যেটা ছিল ডার্ক দ্যাট বিকামস ব্রাইট, যেটা ছিল গ্রে দ্যাট বিকামস ইয়েলো, এরকম যে বিষয়টা এটা কিন্তু তৈরি হলো। এরপরে আসো রিংলেটস কথাটাকে আমি ব্যাখ্যা দিয়েছিলাম। এরপরে আমি আর ডাইরেক্ট কিছু কোশ্চেন অ্যান্সারে চলে যাই, ছোট ছোট কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ 1 নম্বর মানে 1 নম্বর তোলার ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইয়ারে এক আধবার করে তোমরা অল্টারনেটিভ ইয়ারগুলোতে কিন্তু এসছে, এই প্রশ্নগুলো কিন্তু একটু মাথায় রাখবে একদম প্রত্যেকটা ইয়ারেই। যেমন 2018-তে এসছে, তো আবার সেই প্রশ্নটাই আবার 2020-তে এসছে, মানে এরকম বিষয় আর কি। তাহলে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, এবং তোমরা কিন্তু এই আলোচনার ফাঁকে ফাঁকে কোন কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু তোমরা একদম নোট ডাউন করে নাও। একদম একদম। এবং স্যার বলে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, কিন্তু বলছেন যে কোনগুলো আসার সম্ভাবনা রয়েছে, তো ডেফিনেটলি তোমরা কিন্তু মিস করো না, এগুলো লিখে নাও। তো একদম কোশ্চেনগুলো তোমরা কিছু লিখে নাও। এই কবিতার থেকে রিলেটেড যে প্রশ্নগুলো হয়, এগুলো তোমরা যদি এই প্রশ্নগুলো জানতে পারো, তার মানে তোমরা ওই মানে এমসিকিউ তোমরা কমপ্লিট করতে পারবে। একটু বড় প্রশ্ন যেখানে 3 নম্বর বা 4 নম্বরে যে প্রশ্নগুলো থাকে সেগুলো তো কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি, 1 নম্বর, হোয়াট ডাজ দ্য ইমেজ ফায়ারি ringlet সাজেস্ট? ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ইমেজ fiery ringlet suggests? Let's suggest answer. ফায়ারি রিংলেটস বলতে কি বোঝাতে চেয়েছেন কবি, এর মিনিংটা, এটা কিন্তু মোটামুটিভাবে অল্টারনেটিভ ইয়ারে প্রত্যেকবারই প্রায় এসছে। 19 সালে যারা এইচএস 11 পরীক্ষা দিয়েছিল সেখানে এসেছিল, আবার 21-এ কিন্তু আসেনি, মানে আবার এই 22-23-এর মধ্যে কিন্তু অবশ্যই আসার চান্স রয়েছে। দ্য ইমেজ ফায়ারি রিংলেটস suggests the intense passion of love, intense passion of love and love of the beloved. Hey, what does the image fiery ringlet suggest?
তার আনসার হচ্ছে দ্য ইমেজ ফায়ারি রিংলেটস। এগুলো কত নম্বরের কোশ্চেন? 1 নম্বর। 1 নম্বরের কোশ্চেন, অনেকটাই লিখতে হচ্ছে। না না, 1 লাইন তো। দ্য ইমেজ ফায়ারি রিংলেটস সাজেস্ট, আমি তো আচ্ছা, আমাদের এইটাকে space কোশ্চেনটা পুরা। ধরেই Okay. কোশ্চেনটা ধরে লিখলাম দ্য ইমেজ ফায়ারি রিংলেটস সাজেস্ট। উত্তরটা কি আসছে? আচ্ছা। দ্য ইন্টেন্স প্যাশন অফ লাভ অফ দ্য বিলাভেড। আচ্ছা, আনসারটা হচ্ছে এইটুখানি, দ্য ইন্টেন্স প্যাশন অফ লাভ অফ দ্য বিলাভেড, এটা হচ্ছে আমার আনসার। ওকে। 1 লাইন পুরো হলো না, মানে এরকম ভাবেই আনসার, 1 নম্বরের জন্য 1 লাইনের জন্য 1 নম্বরই উত্তর। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ফিল্ডস উইল দ্য পোয়েট হ্যাভ টু ক্রস বিফোর দ্য এ ফার্ম অ্যাপিয়ার্স? দেখো, একটু আগেই আমরা আলোচনা করেছি প্রশ্নটা নিয়ে, এবং তার উত্তরও আমরা বলেছি যে হাউ মেনি ফিল্ডস will the poet have to cross before a farm appears? কোশ্চেন মার্ক। হাউ মেনি ফিল্ডস, দেখো হিসেব মতো এটার আনসারটা আমি এখানেই লিখে দিচ্ছি পুরোটা। হাউ মেনি ফিল্ডস উইল দ্য পোয়েট হ্যাভ টু ক্রস বিফোর এ ফার্ম অ্যাপিয়ার? ফার্মের আসার আগে তিনি কটা মাঠ অতিক্রম করেছিলেন? আনসার যদি বলতে হয়, যদি একটা ওয়ার্ডে বলতে হয় 3 ফিল্ডস, আর যদি এটাকে গুছিয়ে পুরো আনসারটাকে লিখতে হয় দ্য পোয়েট হ্যাভ টু ক্রস বিফোর দ্য পোয়েট ক্রস 3 ফিল্ডস বিফোর হি হ্যাড টু ক্রস এ ফার্ম হাউস বা ফার্ম অ্যাপিয়ার্স। তাহলে আমাদের আনসারটা কিন্তু একটুখানি হয়ে গেল। দেখো আবার আমি উপরে লিখে দিচ্ছি, the poet will have to cross 3 fields before he reaches the farmhouse. তাহলে দ্য পোয়েট উইল হ্যাভ টু ক্রস 3 ফিল্ডস, তাহলে আনসারটা আমাদের শুধুমাত্র হলো 3 ফিল্ডস। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আসি। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি ইন মিটিং অ্যাট নাইট? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি? আমাদের 14 মিনিট মতো হাতে সময় হ্যাঁ, রয়েছে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি ইন মিটিং অ্যাট নাইট? তাহলে মিটিং অ্যাট নাইটে মানে এই কবিতাটাতে মানে সমুদ্রের রংটা কি ছিল, কি কি রং কবিতায় ছিল? তাহলে কি ছিল? আমরা বলেছিলাম গ্রে, মানে সমুদ্রের রংটা ছিল ধূসর বর্ণের। তাহলে আনসারটা শুধুমাত্র একটা ওয়ার্ডে লিখলে হচ্ছে গ্রে, কিন্তু আমাদেরকে যদি একটা ওয়ার্ড সেন্টেন্সে লিখতে যেহেতু বলছে, আমাদেরকে লিখতে হবে কি দ্য কালার অফ দ্য সি ইন দ্য মিটিং অ্যাট নাইট ইজ গ্রে, বা দ্য কালার দুভাবে লেখা যায়, দ্য কালার ইজ গ্রে, দ্য কালার ইজ গ্রে অফ, the color is grey of the sea at meeting at night. হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের যে শর্ট যে প্রশ্নগুলো। আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেমন ধরো নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? আচ্ছা, দরকার নেই। তারপরে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ মিটিং অ্যাট নাইট? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। What kind of poem is meeting at night?
কি ধরনের কবিতা? মিটিং অ্যাট নাইট কবিতাটা কি ধরনের কবিতা? এটা লাভ লিরিক হতে পারে, অথবা বলতে পারো ড্রামাটিক মনোলগ। দ্য পোয়েম ইজ এ ড্রামাটিক মনোলগ টাইপ, dramatic monologue type. The poem is a dramatic monologue type. বাস আর দরকার নেই, এইটুখানি লিখলে হয়ে যাবে। পরের কোশ্চেনে আসো। এই কোয়েশ্চেনগুলো কি স্যার এক্সারসাইজে ওরা সব পাবে? হ্যাঁ, এক্সারসাইজ না, এগুলো হচ্ছে আমার নিজের থেকে কোশ্চেন। আর মেন কথা হচ্ছে ওদের এক্সারসাইজে কিছু কোশ্চেন ওদের নেই, মানে বইটা এমন প্যাটার্নের করা যেখানে আপনাকে এই মানে বা তোমরা যেখানে কোশ্চেনগুলো যেগুলো পাবে সেই কোশ্চেনগুলো তোমরা ফলো করতে পারো, কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো, যে কোনো ধরনের কোশ্চেন ব্যাংক, অথবা প্রিভিয়াস ইয়ারের ওই কোশ্চেন ব্যাংকে প্রিভিয়াস ইয়ারের বহু কোশ্চেন, বহু স্কুলের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। সেখানে দেখবে যে বোর্ডের মানে কাউন্সিলের বা বোর্ডের যে প্রশ্নগুলো হয় তার পুরো প্যাটার্ন সেইভাবে দেওয়া থাকে। যারা 11-এর পরীক্ষা বোধহয় তোমাদের এই হায়ার সেকেন্ডারি পরীক্ষার সঙ্গে একই সময় চলতে থাকে, তো তোমরা এই মুহূর্তে যারা 11-এর কোর্স তো প্রায় শেষই হয়ে গেছে, যেহেতু আর জানুয়ারি মাসেই মাসটাই বাকি আছে সামনে, সেই জানুয়ারি মাসের পরেই বোধহয় ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই বা মার্চের একদম গোড়া থেকে কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয় এবং ফার্স্ট হাফে চলতে থাকে 12-এর পরীক্ষা, সেকেন্ড হাফে চলতে থাকে 11-এর পরীক্ষা। এই 11-এর পরীক্ষায় তোমরা যদি কোশ্চেন ব্যাংক কিছু ফলো করো, সেই কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার, এই জাতীয় প্রশ্ন, টেস্ট পেপারে তো আর 11-এর এখন আর থাকে না, এখন তোমরা কোশ্চেন ব্যাংকটাই ফলো করতে পারো। সেই কোশ্চেন ব্যাংকে তোমরা দেখবে যে এই ধরনের প্যাটার্নগুলো, প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নই তোমরা এই ধরনের প্রশ্ন পেয়ে যাবে, বিভিন্ন প্রোজ, পোয়েট্রি, আর যেটা রয়েছে তোমাদের যে স্টোরি রয়েছে, হ্যাঁ, আর পাশাপাশি রাইটিংয়ের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ, এগুলো তোমরা ওই কোশ্চেন ব্যাংকে তার প্যাটার্নগুলো পেয়ে যাবে। বিভিন্ন স্কুলের কোশ্চেন ওখানে তুলে দেওয়া হয়। তো সুতরাং তোমরা যারা আজকে অনুষ্ঠান দেখছো, তোমরা তো এই যে মিটিং অ্যাট দ্য নাইট, এটা তোমরা কবিতার কোয়েশ্চেনগুলো স্যার করিয়ে দিচ্ছেন, কিন্তু যারা হয়তো এই মুহূর্তে টিভি টেলিভিশন সেটটা অন করেছো বা কোনো কারণে হয়তো অনুষ্ঠান মিস করে গেছো, তাদের জন্য বলবো আমাদের ফেসবুক এবং ইউটিউবে কিন্তু অনুষ্ঠানটি থেকে যায়। সুতরাং তোমরা সেখান থেকে কোয়েশ্চেনগুলো ডেফিনেটলি নোট ডাউন করে নিও, এবং যদি কোনো প্যারেন্টস আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন, আমি বলবো ডেফিনেটলি আপনারা একটু কষ্ট করে এগুলো লিখে নিন, লিখে নিয়ে কিন্তু বাচ্চাদেরকে একটুখানি দিয়ে দেবেন, কারণ এই সময়টা হয়তো বা ওরা স্কুলে থাকতে পারে বা কোনো কারণে যদি মিস হয়ে যায়। তো সুতরাং তোমরা অবশ্যই দেখো, কারণ শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে যাতে তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারো, স্কুলের পড়াশোনার পাশাপাশি এডুকেশন অনলাইন কিন্তু তোমাদের সঙ্গে রয়েছে। প্রত্যেক দিন সকালবেলা আমরা যথারীতি হাজির হয়ে যাই, প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু এখানে ক্লাস হয়, এবং তোমরা যাতে উপকৃত হও, পরীক্ষার আগে ঠিক কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোন ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, কত মার্কসের হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে, এবং কীভাবে কী কী বিষয় মাথায় রাখলে তোমরা ভালো ফলাফল করতে পারো, সবটাই কিন্তু আলোচনা করা হয় এই এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। সুতরাং একটু কেয়ারফুলি তোমরা এই অনুষ্ঠানের সঙ্গে থেকো, এবং অবশ্যই স্যার বা ম্যাডামরা যে বিষয়গুলোকে বলেন সেগুলো তোমরা খুব ভালো করে নোট ডাউন করে রেখো। তো আজকে আমরা ইংলিশের ক্লাস করছি, ক্লাস 11-এর মিটিং অ্যাট দ্য নাইট কবিতার অলরেডি বেশ কিছু কোয়েশ্চেন্স স্যার করাচ্ছেন, আরও হয়তো কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে দেবেন। অনুষ্ঠানে দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটাই প্রায় শেষের দিকে পৌঁছচ্ছি। তো যাই হোক, যেটুকুনি সময় বাকি রয়েছে স্যার, আর আমি দুই একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেখানে ধরো পরের যে কোশ্চেনটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরো হোয়াট ডাজ দ্য লেডি লাভ অফ দ্য পোয়েট ইন মিটিং অ্যাট নাইট? হোয়ার ডাজ দ্য লেডি লাভ অফ দ্য পোয়েট lady love of the poet in meeting at night? Right, live. কবির যে মানে প্রেমিক, সে মিটিং এট নাইটে কোথায় বাস করত? আমরা কবিতার শেষের দিকে কিন্তু এটা আমরা যদি লক্ষ্য করি পেয়ে যাব, দ্য লেডি লাভ অফ দ্য পোয়েট লিভস অ্যাট দ্য ফার্ম হাউস। দ্য পোয়েট, দ্য লেডি লাভ অফ দ্য পোয়েট
The lady love of the poet lives in a farmhouse. Next question. What emotion are discerned in voice of lady love in meeting at night? Very important question. What emotions are discerned? What emotions are discerned? Discern মানে এখানে প্রত্যক্ষ করা। কি ধরনের ইমোশন প্রত্যক্ষ করা হয়েছে ইন দ্য ভয়েস অফ লেডি লাভ the voice of lady love in meeting at night. In meeting at night. Meeting at night টা সবসময় ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, যেহেতু এটা কবিতার নাম। তাহলে আমরা কি ধরনের ইমোশন করব? দ্য ইমোশনস অফ জয় অ্যান্ড ফিয়ার। দেখো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, একদিকে জয়, একদিকে কিন্তু ফিয়ার। জয় আর হচ্ছে জয় অ্যান্ড ফিয়ার, এটা কাজ করছে। The joy and fear is discerned in the voice of lady love, in the voice of lady love. তাহলে আমরা এই ধরনের যে কোশ্চেনগুলো আমরা যেগুলো বললাম, প্রথম স্ট্যান্ডার দিকেও বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করলাম, সেকেন্ড স্ট্যান্ডার দিকেও আমরা বেশ কিছু কোশ্চেন আলোচনা করলাম। তোমরা খালি এই প্রশ্নগুলো একটু নিজেরা একটুখানি সতর্কভাবে দেখে নিও। পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো তোমরা কোশ্চেন ব্যাংকে অবশ্যই পেয়ে যাবে, এবং এই প্রশ্নগুলো যদি তোমরা নিজেদের মতো করে করতে পারো তাহলে তোমাদের এই কবিতাটা পড়া সার্থক হবে। একদম নিজেদের যদি ধরুন এই যে কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে এর বাইরে যদি কোনো প্যাটার্ন আসে, ভালো করে যদি কবিতাটা পড়া থাকে, কবিতাটা টেক্সটটা পড়া থাকলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এটা নিয়ে সাবস্টেন্স টাইপ কোনো কোয়েশ্চেন, সাবস্টেন্স না, এদের তো এখন আর বড় প্রশ্নের প্যাটার্ন নেই। সাবস্টেন্স বলে কিছু, সাবস্টেন্স বলতে তোমরা কবিতাটা ভালো করে পড়লেই তোমরা বিষয়টা জানবে। মাত্র তো 12টা লাইনের কবিতা, তার কবিতার প্রত্যেকটা আমি ইনার মিনিং ধরে ধরে লাইন ধরে ধরে বুঝিয়েও দিয়েছি। পাশাপাশি তোমরা খালি কবিতাটা একটু সাবস্টেন্সটা পড়ে নেবে, যখন তোমরা নোট বই যেগুলো ব্যবহার করো বাড়িতে সেই বই থেকে সাবস্টেন্সটা একটু পড়ে নেবে। পড়ার পরে দেখবে সেই নোট বইও বেশ কিছু কোশ্চেন দেওয়া থাকবে, এক্সারসাইজ দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমরা একটু ফলো করে নেবে। তাহলে আমার মনে হয় না আর এই কবিতা নিয়ে কোনো সমস্যা হবে। ভাববে এই কবিতাটা কিন্তু একটা সিম্বলিক কবিতা। কবি বিভিন্ন রকম এই যে সমুদ্রের মধ্য দিয়ে তিনি যে তার যে বিভিন্ন সমুদ্রের যে বিভিন্ন রকমের যে একটা মানে অবস্থা, এই অবস্থাগুলো কিন্তু তার নিজের মনের মধ্যে কিভাবে তিনি ক্রিয়েট করাচ্ছেন, এবং ফাইনালি তিনি যখন তার প্রেমিকার সঙ্গে মিট করলেন তখন তার মধ্যে যে সমস্ত ধরনের যে আবেগ, উচ্ছ্বাস বা একটা যে তার মধ্যে একটা প্রেরণা বা একটা উন্মাদনা কাজ করছিল, ফাইনালি সেটা কিন্তু আস্তে গিয়ে সেটা কুল ডাউন হয়ে গেল, জায়গায় গিয়ে পৌঁছানো। এই হচ্ছে কবিতা। তো মানে এটা নিয়ে আর খুব বেশি মানে আকাশ পাতাল ভাবার কিছু জায়গা নেই। খালি তোমরা মোটামুটিভাবে এইটুখানি জানবে যে ব্রাউনিং কী ধরনের কবিতা তিনি লিখতে পছন্দ করতেন, কবিতার তার যে থিমেটিক যে জায়গাগুলো, কী ধরনের তিনি সিম্বল ইউজ করেছেন কবিতাতে, আর পাশাপাশি এই যে ওয়ার্ডগুলো যেগুলো ব্যবহার করেছেন, রিংলেটস, তারপরে তোমার স্লাশি ওয়েভস, এই যে কথাগুলো কয়েকটা ব্যবহার করেছেন, গ্রে ওয়েভস, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলোকে একটু অ্যানালাইসিস করে দেখবে, কবিতাটা ইজি হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু কবিতাটা খুব ভালো মতো করে আজকে পড়লে। স্যার যেটা বারবার করে বললেন যে সাবস্টেন্সটা খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে, এবং স্যার তো প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়েও বললেন, এবং কোয়েশ্চেন আনসার ডেফিনেটলি যে কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু স্যার এখানে সবটাই তোমাদেরকে লিখে দিলেন। আর যেটা শুরুতেই বলা হয় যে তোমরা কিন্তু যে কবির সম্পর্কে তোমাদের জানাটা দরকার, কবিতাটা ভালো করে বোঝবার জন্য, সেটা থেকে আলাদা করে কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে এত সুন্দর একটা ক্লাস করাবার জন্য। আমার মনে হয় যে সমস্ত স্টুডেন্টসরা আজকে ক্লাস করেছো ডেফিনেটলি তোমরা উপকৃত হলে। আজকের মতো এডুকেশন অনলাইন এখানেই শেষ করছি, আবার এডুকেশন অনলাইন দেখবে আগামীকাল। নমস্কার, ধন্যবাদ।